নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব। আপনারা জানেন যে হট সিটে হট টক প্রতিটি পর্বেই আমি বলে থাকি আপনাদের প্রত্যেককে যে আমরা এই অনুষ্ঠানে এই হট সিটে হট টক সব পর্বেই আমরা যে সমস্ত পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলি, বিশ্লেষণ করে তুলে ধরি, সেগুলো আপনাদের এবং সবার আম জনতার জানা দরকার এবং জানাবার দরকার। SIR এই শব্দটা এই মুহূর্তে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে এবং বাংলায় বলতে গেলে খুব চর্চিত হচ্ছে। প্রত্যেকের মুখে এসআইআর কী সেটা অনেকেই জানেন না, কারণ আমরা পাবলিক ট্রান্সপোর্টে যখন আসা যাওয়া করি নিজেদের মধ্যে কথা হয় এসআইআরটা কী, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই ইলেকশন কমিশন এই যে 2002-এর পর আবার করছে, এই নিয়ে কিন্তু তোলপাড় বঙ্গ রাজনীতি। বিরোধীরা বলছে SIR করলে শাসকের সমস্যা, শাসক বলছে বৈধ ভোটার যারা ভোটার তাদের নাম থাকতেই হবে। এই নিয়ে তুঙ্গে তরজা। ইলেকশন কমিশনের টিম জ্ঞানস ভারতী ডেপুটি কমিশনার তিনি এসেছিলেন, দুদিন চষে বেরিয়েছেন, বেশ কিছু বিধানসভা রাজারহাট গোপালপুর থেকে শুরু করে বেশ কিছু জায়গায় গেছেন, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানে কোলাঘাট, সেখানে মিটিং করেছেন বিএলওদেরকে। এই নিয়ে আমাদের আজকে প্রথম পয়েন্ট থাকছে যে SIR নিয়ে আতঙ্ক কিসের, SIR নিয়ে শাসক দলের স্ট্যান্ড কি, বিরোধী দলের বা স্ট্যান্ড কি। আবার রাষ্ট্রপতি শাসনের কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে। তাহলে এটা কি আদৌ সাংবিধানিকভাবে সম্ভব, কোন ক্ষেত্রে সম্ভব, আমরা এই নিয়ে থাকবো। এবং তারপর ভীষণ একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো আমেরিকার H-1B ভিসা নিয়ে কিন্তু নতুন অনেক শর্ত ডোনাল্ড ট্রাম্প নিয়ে এসছেন। পরে আসবো সেই টপিক নিয়ে। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে। আপনারা যার বিশ্লেষণ প্রতিটা পর্বে শোনেন, জানেন এবং আপনারা প্রচুর মানুষজন কমেন্ট করেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। SIR নিয়ে দাদা আমি প্রথমেই জিজ্ঞেস করি, SIR নিয়ে শাসক দল এবং বিরোধী দল তুঙ্গে তর্চা, এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বিশ্লেষণ কি? SIR একটা স্বাভাবিক প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে 2002 সালেও SIR হয়েছিল, তখন 22 লক্ষ নাম বাদ গিয়েছিল। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে নির্বাচনের আগে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এমন ভোটার তালিকা যে ভোটার তালিকায় ভারতীয় নাগরিকই থাকবেন, কোনো বিদেশি অনুপ্রবেশকারী থাকবেন না, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে এবং একই সঙ্গে একাধিক জায়গায় যাদের নাম আছে ভোটার তালিকায় তাদের নাম বাদ যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যে রাজনৈতিক তরজা হচ্ছে, কেন হচ্ছে, যারা করছেন তারাই বলতে পারবেন। আমার মতে SIR একটি স্বাভাবিক প্রক্রিয়া। সুপ্রিম কোর্টে বিহারে SIR এর বিরুদ্ধে গুচ্ছ মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক দায়বদ্ধতা আছে তাদের নির্ভুল ভোটার তালিকা তৈরির। তাদের কাজে কোর্ট অবাঞ্ছিত হস্তক্ষেপ করবে না। শুধু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আধারকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার জন্য। আবার একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে প্রামাণ্য নথি হিসাবে আধারকে তারা গ্রহণ করবে, কিন্তু সেই আধার প্রকৃত আধার কিনা সেটা যাচাই করার ক্ষমতাও নির্বাচন কমিশনের থাকবে। এখন বিহারে চূড়ান্ত তালিকা বেরিয়ে যাবে, 47 লক্ষ নাম বাদ গেছে, 21 লক্ষ নতুন নাম ইনক্লুড হয়েছে, আর 3,60,000 যে নাম বাদ গেছে তাদের কেন নাম বাদ গেছে, কোন কেন্দ্রের ভোটার তারা ইত্যাদি সবিস্তারে জানাবার জন্য নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক এই ব্যাপারটা মামলা হচ্ছে। কিন্তু SIR হচ্ছে বিহারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইলেকশন ডেটও তো ডিক্লেয়ার হয়ে গেছে। শুধু বিহারে নয়, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু সহ সারা ভারতবর্ষে SIR হবে, নির্দিষ্ট সময় হবে। এখন এখানে বিতর্কের কিছু নেই। যে সমস্ত বিতর্ক হচ্ছে সাধারণ মানুষ যদি একটু খুঁটিয়ে দেখেন তাহলে তারা দেখবেন যে বিতর্কের কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে শাসক বিরোধী পরস্পরের বিরুদ্ধে চাপানুতর করে। তবে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে এটাই চাইব, নির্ভুল ভোটার তালিকা হোক, অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে, মৃত ভোটারদের নাম যেন তালিকায় না থাকে,
একাধিক জায়গায় কোনো ভোটারের নাম যাতে না থাকে, এবং সেটা নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে এসআইআর করতে পারে তার জন্য রাজ্য প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন কমিশনকেও লক্ষ্য রাখতে হবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, বেশ, তাহলে বিতর্ক হবে। এটাই মূল এসআইআর এর লক্ষ্য। যে রাজনৈতিক চর্চা চলছে এটা সম্পূর্ণ অনভিপ্রেত। একটা প্রক্রিয়া হলে রাজনৈতিক চর্চা হয়, কিন্তু সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যাতে এসআইআর প্রক্রিয়াটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। আর এসআইআর ছাড়া তো পশ্চিমবঙ্গে ভোট হবে না, তাহলে কমিশন যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে এসআইআর তারা করবে কি করে? সেখানে আমার প্রশ্ন ছিল। তখন তাদেরকে ভাবতে হবে সংবিধান তাদের কি ক্ষমতা দিয়েছে, বেশ, সেই ক্ষমতাকে প্রয়োগ করে তারা এসআইআর করে নির্বাচন করবে, এটাই তারা করবে। সবার কাছে আবেদন থাকা উচিত সুষ্ঠুভাবে এসআইআরটা যেন হয়। প্রশাসনের উচিত সহযোগিতা করা, কমিশনেরও উচিত নির্ভুলভাবে নিরপেক্ষভাবে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা, যে তালিকা নিয়ে জনমানসে রাজনৈতিক দলের মনে কোনো প্রশ্ন থাকে। বেশ, ওর কথা পরে যেটা জিজ্ঞেস করবো, এই 3 মাসের মধ্যে শেষ করতে হবে, তার 3 মাসের পর নোটিফিকেশন খুব শিগগিরই হয়তো সেটা জারি করা হবে, পরের সপ্তাহে সূত্রের যে খবর, তার 3 মাস পর এসআইআর কমপ্লিট করতে হবে, তার 3 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে আমার যেটা স্পেসিফিক প্রশ্ন, বিরোধীরা বলছে যে এটা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হতে পারে। এটা কি সাংবিধানিকভাবে সম্ভব? নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারির শেষে মার্চের গোড়ায়, 5ই মের মধ্যে সরকার করতে হবে। তাহলে চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারির মাঝামাঝি প্রকাশ করে দিতে হবে, মানে 3 মাসে হচ্ছে, জানুয়ারির মাঝামাঝি প্রকাশ করে দিতে হবে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে প্রথম দফার ভোট হবে। সেই কাজটা করতে কমিশন বাধাপ্রাপ্ত হলে, আমি আগেই বললাম যে কমিশনের প্রভূত সাংবিধানিক ক্ষমতা আছে, সেই ক্ষমতা তারা নিশ্চয়ই প্রয়োগ করবে, এবং সেই ক্ষমতা প্রয়োগ করে এসআইআর করে তারপর যে নির্বাচন হবে। কমিশন কখন নির্বাচন করবে সেটা কমিশনের প্রেরোগেটিভ। ওকে, কেউ কমিশনকে নির্দেশ দিতে পারে না যে এই সময় তাদের পূর্ণ এখতিয়ার আছে যেভাবে নির্বাচন করা। সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নির্বাচন করিয়ে নতুন নির্বাচিত বিধায়কদের বা দলকে ক্ষমতার দায়িত্ব তারা নেয়। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে ভোটার তালিকা সংশোধন করতে কমিশন ব্যর্থ হলো নানাবিধ কারণে, প্রশাসনিক কারণে, অন্যান্য কারণে, তখন কমিশন কি করবে? এসআইআর ছাড়া কি ভোট করবে? না, করবে না। নির্ভুল ভোটার তালিকা নিয়ে তারা ভোট করবে। যদি প্রশাসনিক অসহযোগিতা এমন পর্যায়ে পৌঁছয় যে কমিশনের পক্ষে এসআইআর করা সম্ভব হচ্ছে না, তখন তারা অপেক্ষা করবে, আইনি পরামর্শ নেবে, সেই আইনি পরামর্শের উপর ভিত্তি করে তারা তাদের পদক্ষেপ করবে। বেশ, অর্থাৎ বিএলও যারা আছে তাদের কিন্তু আপনাদেরকে প্রথমেই বললাম, তাদেরকে বিশেষ ট্রেনিং দিয়েছেন, প্রচুর বিএলওদেরকে কোলাঘাটে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, অর্থাৎ বিএলওরা তো মাঝখানে পড়ে গেছে, মানে উভয় সংকটে পড়ে গেছে, সেক্ষেত্রে বিএলওদের স্বচ্ছভাবে কাজ করতে হবে। তারা যখন নির্বাচন কমিশনের হয়ে এসআইআর এর কাজ করবে, তাদের মনে রাখতে হবে তারা নির্বাচন কমিশনে অন ডেপুটেশনে আছেন। সংবিধান মেনে তাদের কাজ করতে হবে। তাদের রিপোর্টিং অথরিটি এখন নির্বাচন কমিশন। আচ্ছা, আচ্ছা, এটা কি শুধুমাত্র ভোট পর্যন্ত? এসআইআর এর প্রক্রিয়া শুরু হলেই তারা, যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে, যে সমস্ত সরকারি কর্মচারী, তারা নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ থাকবেন। আচ্ছা, তাদের রিপোর্টিং অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। কোনো বিএলও, ইআরও, এইআরও যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে প্রশাসনকে জানাবেন, নিরাপত্তার অভাব বোধ করলে প্রশাসনকে জানাবেন, প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসন ব্যবস্থা নিলে নির্বাচন কমিশন পদক্ষেপ করবে, এটাই নিয়ম। বেশ, অর্থাৎ একটা বিরতি নেবো, আমরা বিরতি নেবো। বিরতির থেকে যখন ফিরবো, ভোটের আগেই কেন্দ্রীয় এজেন্সিরা কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। কেন বলছি সে কথা আপনারা বিরতির পরে এসে জানাবো। আর তার সঙ্গে H1B ভিসা নিয়ে কিন্তু আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নতুন নির্দেশ, তাতে কি হতে যাচ্ছে সেটা নিয়েও ডিসকাস করবো। ছোটো বিরতি হচ্ছে, হট টকে। বিরতির পর যখন ফিরে আসছি এই সমস্ত আলোচনা থাকবে, কোথাও যাবেন না।
সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম যে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। এই যে ভোট যত এগিয়ে আসে, যে কোনো ভোট, সে আপনার লোকসভা ভোট হোক কি বিধানসভা ভোট হোক, বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি যারা আছে, বিশেষ করে ইডি এবং সিবিআই, তারা কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আজকে সকালেই রাজ্য সরকারের শাসক দলের নেতা এবং দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে কিন্তু ইডি, তার বাড়িতে নয়, তার রেস্টুরেন্টে এবং তার অফিস সল্টলেকে যেখানে তিনি বসেন, সেখানে কিন্তু তারা ইডি অফিসাররা গিয়ে তন্ন করে তল্লাশি শুরু করেছেন এবং উইদাউট এনি নোটিফিকেশন, যেটা সুজিতবাবু বলছেন। আমার প্রশ্ন অর্কদা, এই যত ভোট এগোয় তার আগেই এই ইডি এবং সিবিআই তারা হাইপার অ্যাক্টিভ হয়, তারা বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে যান, তাদের অফিসে যান, তারপর কিন্তু আউটকাম কিছু হয় না। এটা কেন হয়? কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, তারা তদন্ত করুক। এই ভাষ্য থাকবেই যে নির্বাচনের আগেই তারা অ্যাক্টিভ হয়। এটাও তো ঠিক যে অনেকদিন শীত কমেছিল এজেন্সি, নির্বাচনে 6-7 মাস আগে থেকে তারা তৎপর হয়েছে, সেই জন্য এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু ইডি বলুন, সিবিআই বলুন, এনআইএ বলুন, এই সমস্ত প্রতিষ্ঠানে একটা সুনাম আছে। এই সমস্ত সংস্থার উচিত তাদের যে সুনাম আছে, সেই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেটার দিকে দৃষ্টি দেওয়া। বেশ, তারা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো কাজ না করেন এবং তল্লাশির নামে নিরীহ মানুষদের যেন হেনস্থা না করেন। আর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে তাদেরকেও যেন রাজনৈতিক কারণে ছেড়ে না দেন। তাহলেই এজেন্সিগুলোর প্রতি মানুষের যে বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দিয়েছে, সেই ঘাটতি পূরণ হবে। তারা নির্বাচনের আগেই তৎপর হয় যদি সময় টময় দেখা যায় এই কথাগুলো যারা বলছেন তারা ঠিকই বলছেন। অন্য সময় এজেন্সি শীত ঘুমে থাকে, তাই তাদের এই হঠাৎ করে শীত ঘুম থেকে জেগে উঠে তৎপর হওয়া, এই প্রশ্নগুলোর জন্ম নেবে। এই প্রশ্নগুলোর উত্তর তো এই এজেন্সিকেই দিতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে তারা শুধু নির্বাচনের সময় তৎপর হন না, দুর্নীতির অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তারা তৎপরতার সঙ্গে উপযুক্ত পদক্ষেপ করেন। দল না দেখে, রাজনীতি না দেখে তাদের দায়বদ্ধতা থাকা উচিত তাদের পেশাদারিত্বের প্রতি। সেই পেশাদারিত্বের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন যদি উঠতে শুরু করে, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল এই প্রশ্নগুলো তুলবে। এটাই ব্যাপার। বেশ, এবার যে টপিকে আমরা আসবো খুব ইম্পর্ট্যান্ট। আমরা বলছি এনআরআই যারা পাত্র, অর্থাৎ যারা কন্যা সন্তানের বাবা, তারা তাদের মেয়ের বিয়ের জন্য কিন্তু সবসময় ভালো পাত্র এবং ভালো প্রোফাইলের, তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে এই রকম পাত্র সন্ধান করে। তাহলে এনআরআই পাত্র যারা, মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান যারা, তাদের কি দর কমে গেল? এটা কেন বলছি? কারণ H1B ভিসা আমেরিকাতে এই মুহূর্তে যা সার্ভে করে দেখা গেছে, $1 লক্ষ ফি দিতে হবে H1B ভিসা পেতে। এবং আমেরিকায় যারা ভারতীয় মেলস অর্থাৎ পুরুষ চাকরি করেন, সব থেকে বেশি 71% ইন্ডিয়ান কিন্তু আমেরিকায় কর্মরত। তাহলে এখন মেয়ের বাবারা তাদের সঙ্গে বিয়ে দিতে কিন্তু হেজিটেট করছেন। আমার প্রশ্ন অর্কদা, এই H1B ভিসার $1 লক্ষ আমেরিকান ফি দিতে হবে, ভারতের ওপর এমনিতেই শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার উপর আবার এইটা নতুন, কিভাবে দেখছেন? $1 লক্ষ একবারই দিতে হবে, কোম্পানি বেয়ার করবে, বারবার দিতে হবে না। এবার নতুন যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে দিতে হবে। যারা অলরেডি এক্সিস্টিং আছেন, যাদের রিনিউয়াল, তাদেরকে এটা দিতে হবে না। H1B ভিসার সুযোগ নিয়ে বিভিন্ন কোম্পানি আমেরিকাতে তাদের কর্মীদের পাঠান। সেই কর্মীদের আমেরিকার তুলনায় কম পয়সায় কাজ করিয়ে নেওয়া হয়, তাতে আমেরিকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ বঞ্চিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই ট্রাম্প বলছেন। তার প্রেক্ষিতে দেখতে গেলে তিনি এটা চাপিয়েছেন। আমাদের দিক থেকে দেখতে গেলে এটা একটু অসুবিধাজনক, কিন্তু অন্যান্য অ্যাভিনিউগুলোকেও এক্সপ্লোর করতে হবে। এটা চিরকালীন থাকবে বলে মনে হয় না। কোনো তথ্য প্রযুক্তি কোম্পানি খুব একটা যে ক্ষতি হবে তা নয়, তারা পরিস্থিতির সঙ্গে কোপ আপ করে নেবেন
ট্রাম্প এই কথা বলেছেন বটে, কিন্তু আলটিমেটলি তিনি এটাতে কতদিন স্টিক করে থাকতে পারবেন তা নিয়েও নানা রকম সংশয় আছে। আমার দুটো প্রশ্ন কথা, এখানে যারা ইতিমধ্যে H1B ভিসাতে আছে এটা কি তাদের জন্য তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, যারা নতুন যাবেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। যারা নতুন যাবে তাদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এই যে ভারতের ওপর শুল্ক এবং তারপর এই ডিসিশন, এতে ট্রাম্প নিজের দেশেই সেখানকার যারা বিভিন্ন মহল থেকে কি তার উপর প্রেশার আসছে যাতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে? এই H1B ভিসার জন্য যে $1,00,000 দিতে হবে যারা নতুন আবেদন করবেন, এটাও আগামী দিনে এই জায়গাটা থেকেও ট্রাম্প সরে আসবেন। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হবে, কিছু কিছু বিষয় নিয়ে দু দেশের মধ্যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যগুলো আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। আলোচনার অগ্রগতি হয়েছে, এই ধরনের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে রাতারাতি সমাধান সূত্র মেনে না। অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, কয়েকটি বিষয় এখন ঐক্যমত্য হয়নি। যে বিষয় ঐক্যমত্য হয়নি সেই বিষয়গুলোর উপর আলাপ আলোচনা চলছে। বেশ, একদম শেষ পয়েন্ট যেটা আপনারা প্রত্যেকেই অর্কদার বিশ্লেষণে জানতে চান, কমেন্টে জানতে চান অর্কদা কি প্রেডিক্ট করছেন সেটা নিয়ে। বিহারের ইলেকশন অলরেডি ডেটস ডিক্লেয়ার হয়ে গেছে, তারিখ কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। বিহার ইলেকশনের SIR এর পর অর্কদা বিহারে ভোটের তারিখ দিনক্ষণ সব ডিক্লেয়ার, SIR এর পর কি হতে পারে এই মুহূর্তে বলা যাবে না, তবে একটা কথা বলা যায়, NDA জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা 60%, হাং অ্যাসেম্বলি হওয়ার সম্ভাবনা 30%, আর মহাগঠবন্ধনের ক্ষমতায় আসার সম্ভাবনা 10%। 60, 30, 10। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তা আজকে হট সিটে হট টকে অন্যান্য পর্বের মতোই কিন্তু আজকেও আমরা তিনটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনটে নয় 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই এই মুহূর্তে দাঁড়িয়ে পর্বের শুরুতেই বলেছিলাম যে SIR নিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তে আমাদের রাজ্য, কলকাতা থেকে শুরু করে বিশেষ করে সব জেলাতে এবং সব জায়গায়। কেন SIR কি অনেকে এখনও জানেন না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ইলেকশন কমিশন করে, মানে ভোটার তালিকা থেকে নাম যারা মৃত তাদের নাম বাদ দেওয়া এবং যারা ভোটার আদতে নন তাদের নাম বাদ দেওয়া, এই হলো SIR। এটা ইন্টেন্সিভ রিভিশন এবং এটা নিয়েই শাসক বিরোধী এখন মারাত্মক তরজা চলছে, যেখানে রাষ্ট্রপতি শাসনে কি বাংলার ভোট হতে পারে এরকমও কিন্তু বিরোধীরা বলছেন। বাট সেখানে কিন্তু দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছেন, আপনারা সেটা দেখেছেন গতকালকে। তিনি একদম উইথ ডকুমেন্ট তিনি বলছেন যে NRC হচ্ছে, SIR এর নাম করে কিন্তু NRC করার চেষ্টা করা হচ্ছে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি বলছেন না, SIR হবেই এবং SIR হলে কিন্তু তৃণমূলের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ 2026 নির্বাচনে আবার ক্ষমতায় ফিরে আসা। কারণ যে ডিফারেন্সটা আছে, পরে আমরা অন্যান্য পর্বে আপনাদের দেখাবো, কি ডিসকাস করব যে কত লাখ ভোট এবং কত পার্সেন্টেজ ভোট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ডিফারেন্স, গ্যাপটা কোথায়, এবং কেন SIRকে কিন্তু শাসক দলের পক্ষ থেকে এত কিছু বলা হচ্ছে এবং বিরোধী দল এতটা কনফিডেন্ট কেন হচ্ছে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে ডেফিনেটলি গ্রাফিক্যালি দেখাবো পরবর্তী কোনো পর্বে। এবং সবথেকে বড় কথা হলো যে এই কেন্দ্রীয় এজেন্সি দমকল মন্ত্রীর রেস্টুরেন্টে এবং তার অফিস সল্টলেকে যেখানে তিনি বসেন, জনগণের সেবার জন্য বসেন MLA হয়ে সুজিত বসু, তার জায়গা কিন্তু তার অফিস এবং তার রেস্টুরেন্টে কিন্তু ED রেড করছেন, আগেও করা হয়েছিল, আপনারা সেটা দেখেন, তার বাড়িতে করা হয়েছিল। এই যে কেন্দ্রীয় এজেন্সিরা সুপার অ্যাক্টিভ হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, বিশেষ করে CBI এবং ED, ভোট যত আসে কেন তারপর তারা শীতঘুমে চলে যায়, আবার অল অফ আ সাডেন ভোটের আগে তারা জাগেন, জেগে এসে তারা রেড করে, চারিদিক থেকে রেড করছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই রেড করার পর, এই গ্রেপ্তারের পর আলটিমেট কনভিকশন রেটটা কোথায়? এটা নিয়ে অনেক আলোচনা করেছি, অনেকভাবে আপনাদের সামনে তুলে ধরেছি যে এইভাবে হ্যারাস করা যদি প্রমাণ থাকে, অফকোর্স সে কনভিক্টেড হয় অন্য প্রশ্ন, কিন্তু এইভাবে হ্যারাস করা কিন্তু কখনোই উচিত নয়। জনপ্রতিনিধি মানুষের ভোটেই তো নির্বাচিত, সুতরাং এটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো H1B ভিসা, আমেরিকায় যারা চাকরি করেন, অর্থাৎ যে সমস্ত ভারতীয় পুরুষ আমেরিকায় গিয়ে চাকরি করেন, প্রত্যেকে আমেরিকা, UK, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে তারা চাকরি করতে চান, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজন আছেন। H1B ভিসা যারা যাবেন তাদেরকে $1,00,000 দিতে হবে ফি। ডোনাল্ড ট্রাম্প
শুল্কর পর কিন্তু এই বোঝা চাপিয়েছেন, এটাকে কোম্পানিকে বিয়ার করতে হবে, যেমনটা আমরা আপনাদেরকে জানালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে এনআরআই পাত্র যারা আছেন তাদের কি দর কমে গেল? মানে পাত্রীর বাবারা কিন্তু সবসময় চাইবেন, বাবা মারা, যে এনআরআই পাত্র ভালো পাত্র, সিকিওর তাদের ভবিষ্যৎ। তাহলে এটাই আমরা বলছি আপনাদেরকে যে H1B ভিসার এখন মূল্য হলো $1,00,000, যদিও একবার দিতে হবে, এবং যাদের H1B ভিসা আছে অলরেডি, যারা এই মুহূর্তে আছেন আমেরিকায়, তাদের কিন্তু এই ফি দিতে হবে না, যেমনটা অর্থবাবু সরকার আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের পর্ব। এবং তার সঙ্গে বিহার ইলেকশনের একটা প্রেডিকশন আমরা করলাম, যদিও গণতন্ত্রের শেষ কথা আপনারা বলবেন, মানুষ বলবেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।